বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো ফিমেল রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি। ফিমেল রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি। ফিমেল রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজিতে প্রথমেই যদি আমরা মেনস্ট্রুয়াল সাইকেলটা আলোচনা করি, তাহলে পরবর্তীতে বাকি কিছু হরমোন থেকে যায়, সেগুলো পড়ে নিলেই আমাদের পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। তো প্রথমে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সাইকেলের কথা যদি চিন্তা করি, তাহলে প্রথমে আমাকে একটা ওভারি চিন্তা করতে হবে। এরকম বড় একটা ওভারি নিলাম। এই ওভারিতে প্রত্যেক মহিলা প্রত্যেক ফিমেল যখন জন্মায়, তখন 2 মিলিয়ন প্রিমোর্ডিয়াল ফলিকল নিয়ে জন্মায়। ফলিকলস 2 মিলিয়ন প্রিমোর্ডিয়াম ফলিকল নিয়ে জন্মায়। তো প্রিমোর্ডিয়াম ফলিকল বলতে কি বোঝায়? প্রিমোর্ডিয়াম ফলিকল বলতে বোঝায় একটা ও সাইড থাকে এবং তার চতুর্পাশে এরকম ফ্ল্যাটেন্ড ফলিকুলার সেল থাকে। এটার নাম হচ্ছে প্রিমোর্ডিয়াম ফলিকল। এটার যে ও সাইডটা থাকে সেটা ফার্স্ট মিওটিক ডিভিশনে ডিপ্লয়েডিং স্টেজে অ্যারেস্ট থাকে। ফার্স্ট মিওটিক ডিভিশনে অ্যারেস্ট থাকে ডিপ্লয়েডিং স্টেজ। তো পিউবার্টি হয়ে গেলে প্রত্যেক মাসে 10 থেকে 20টা মতো প্রিমোর্ডিয়াম ফলিকল বড় হওয়া শুরু করে আর কি। একসাথে না, বিভিন্ন সময়ে 10 থেকে 20টা একসাথে প্রত্যেক মাসিকের শেষে বড় হওয়া শুরু করে। তো কি হয়, প্রত্যেক মাসের শুরুতে আর কি বড় হলে যে প্রাইমারি ওসাইটটা যেটা আছে, এটা কোনো হরমোনাল ইনফ্লুয়েন্স হয় না, এটা লোকাল ফ্যাক্টর দিয়ে নিয়ন্ত্রিত হয়। তো ওসাইটটা ফলিকুলার সেলগুলো এরকম বড় হয়, কিউবয়েডাল, সিঙ্গেল লেয়ার এবং কিউবয়েডাল। হ্যাঁ, এটাকে তখন বলে প্রাইমারি ফলিকল। প্রাইমারি ফলিকল থেকে যখন সেকেন্ডারি ফলিকল হবে, তখন একটা হরমোনের দরকার আছে। সেজন্য আমাকে একটা ব্রেন আঁকতে হবে। এটা হচ্ছে কায়াজমা, এখানে মিড ব্রেন স্টিম। এই মিড ব্রেন এবং এই অপটিক কায়াজমার মাঝখানের যে অংশটা, সেই জায়গাটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। 4 গ্রামের মতো, অনেক ছোট কিন্তু অনেক বড় কাজ। তো এটাকে আমরা একটু বড় করে আঁকলে এটা হবে এরকম: পিটুইটারি স্টক, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, পিটুইটারি স্টক, অ্যান্টেরিয়র পিটুইটারি এবং পোস্টেরিয়র পিটুইটারি। এখানে আর্কুয়েট নিউক্লিয়াস থাকবে, এই জন্য আর্কুয়েট না, ওই জন্য চাঁদের মতো আঁকলাম। আর এখানে থাকে প্রিঅপটিক নিউক্লিয়াস। আর্কুয়েট নিউক্লিয়াস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেশন দিবে। অ্যান্টেরিয়র পিটুইটারি গোনাডোট্রপিন রিলিজ করবে। গোনাডোট্রপিন মানে বলতে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এবং অল্প পরিমাণে লিউটিনাইজিং হরমোন সিক্রেশন করে। এই ফলিকুলার স্টিমুলেটিং প্রাইমারি ফলিকলের উপর কাজ করে কি হয়, প্রাইমারি ফলিকলটাকে যে ফার্স্ট মিওটিক ডিভিশনে যে অ্যারেস্ট ছিল, এটা কমপ্লিট হয়। ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট হয়ে সেকেন্ড মিওটিক ডিভিশনে এটা প্রবেশ করে, এবং এই ফলিকুলার সেলগুলো, এটা আমি যদি ও সাইড আঁকি, এই ফলিকুলার সেলগুলো প্রলিফারেট হয়ে যে মাল্টি লেয়ার্ড হয়ে যায়, এবং শেষের যে সেলগুলো থাকে একদম সবুজ দিয়ে আমি আঁকছি, সেগুলোকে বলা হচ্ছে থিকা সেল। ফলিকুলার সেলগুলো ডিভাইড হয়ে বাইরের যে থিকা এক্সটার্নাল থিকা, এটা 2টা লেয়ার, আর ভিতরের যে কালোগুলো এঁকেছি এগুলোর নাম তখন হয়ে যায় গ্র্যানুলোসা সেল। এবং এখানে ওই ও সাইটের চতুর্পাশে এরকম গ্লাইকোপ্রোটিন সিক্রেশন করে, এটার নাম তখন হয়ে যায় জোনা পেলুসিডা। হচ্ছে জোনা পেলুসিডা, এটা গ্র্যানুলোসা সেল। আর এটার নাম হচ্ছে বাইরের যে লেয়ার, এটার নাম হচ্ছে থিকা সেল। তো থিকা সেলগুলো এবার যদি সুন্দর করে আঁকি, থিকা সেলগুলো
থিকা সেলগুলো থেকে অ্যান্ড্রোজেন সিক্রেশন হয়, অ্যান্ড্রোজেন। আর গ্র্যানুলোসাস সেলগুলো থেকে অ্যারোমাটেজ এনজাইম। অ্যারোমাটেজ এনজাইমটা এই অ্যান্ড্রোজেনকে ভেঙে ইস্ট্রোজেন তৈরি করে। এই ইস্ট্রোজেন, এই যে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আছে, এটাকে নেগেটিভ ফিডব্যাক দেয়, এটা তখন আস্তে আস্তে কমে যেতে থাকে। এবং এই ইস্ট্রোজেনের প্রভাবে আরো কি হয়, যে আমাদের ইউটেরাসের এটা ফান্ডাস, ফেলোপিয়ান টিউব, সার্ভিক্স, সার্ভাইকাল পার্ট অফ দ্য ইউটেরাস, এটা ভ্যাজাইনা, এটা হচ্ছে মায়োমেট্রিয়াম, মাস্কুলার অংশটাকে মায়োমেট্রিয়াম বলতেছে, আর ভিতরে যে অংশটা আছে এটা এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াম গুলো প্রলিফারেট হয়, বড় হয়, এন্ডোমেট্রিয়াম গুলো বড় হতে থাকে। এখানে সিক্রেটরি গ্ল্যান্ড গুলো তৈরি হয়, ভ্যাসেল গুলো, নতুন নতুন ভ্যাসেল তৈরি হতে থাকে। এই জন্য এটাকে বলে ইস্ট্রোজেনিক ফেজ বা প্রলিফারেটিভ ফেজ। এটা হচ্ছে 1 থেকে মাসিকের প্রথম দিন থেকে ধরলাম 28 দিনের মাসিক যদি হয়, তাহলে এই প্রথম থেকে এই প্রলিফারেটিভ ফেজটা শুরু হয়। ইস্ট্রোজেনিক ফেজ বা প্রলিফারেটিভ ফেজ 14 দিন পর্যন্ত। প্রলিফারেটিভ ফেজ, প্রলিফারেটিভ বা ইস্ট্রোজেন ফেজ। তো মাসিকের যখন প্রায় 12 দিনের মতো হবে, এই ইস্ট্রোজেনের পরিমাণ তখন আস্তে আস্তে বাড়তে থাকে, ইস্ট্রোজেনের পরিমাণটা বাড়তে থাকে। ইস্ট্রোজেন যখন তৈরি হচ্ছিল প্রথম দিকে, সেটা কিন্তু ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটাকে নেগেটিভ ফিডব্যাক দিয়েছে। কিন্তু ইস্ট্রোজেন যখন বাড়তে থাকে, মাসিকের 12তম দিন হতে পারে, তখন ইস্ট্রোজেনটা যখন একদম 48 ঘন্টা পর্যন্ত এটা বাড়তি মানে লেভেল বেশি থাকে, তখন এটার কাজটা তখন উল্টে যায়। তখন এটা আসলে নেগেটিভ ফিডব্যাক দেওয়ার বদলে পজিটিভ ফিডব্যাক দেওয়া শুরু করে। তখন প্রচুর পরিমাণে ইস্ট্রোজেনটা আসলে তখন পজিটিভ ফিডব্যাক দিয়ে প্রচুর পরিমাণে লিউটিনাইজিং হরমোন এবং সামান্য পরিমাণ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন সিক্রেশন করা শুরু করে। আর লিউটিনাইজিং হরমোনের কাজ কি? এটা হচ্ছে মাসিকের 14তম দিনে হয়তো এটা সিক্রেশন হবে। তো ইস্ট্রোজেনটা প্রথম দিকে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন বা গোনাডোট্রপিন হরমোনগুলোকে নেগেটিভ ফিডব্যাক দেয়। যখন ইস্ট্রোজেন পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে, তখন এটা উল্টে গিয়ে পজিটিভ ফিডব্যাক দেওয়া শুরু করে। ফলে লিউটিনাইজিং হরমোন প্রচুর পরিমাণে তৈরি হয়, এটা প্রায় 10 টাইমস মোট তৈরি হওয়া শুরু করে, এবং কিছু ফলিকুলার স্টিমুলেটিং হরমোন তৈরি হয়। তখন কি হয়, এই যেটা হচ্ছে সেকেন্ডারি ফলিকল তৈরি হয়েছিল আগে, সেকেন্ডারি ফলিকলটা আরো যখন বড় হয়, সেকেন্ডারি ফলিকলটা, এটা আমার হচ্ছে নিউক্লিয়াস, এটা ও সাইট, চতুর্দিকে গ্র্যানুলোসাস সেল, এটা আরো বড় হয়েছে, আরো বেশি ইস্ট্রোজেন তৈরি করছে, এবং আর বাইরের দিকে থাকবে আমার থিকা সেল। এটাতে প্রচুর পরিমাণে নতুন নতুন ভেসেল তৈরি হচ্ছে, ফলে এটা পানি জমে এটা ফুলে যাচ্ছে। ফুলতে ফুলতে এটাকে মাঝখানে ধরলাম এই যে পানি জমে গেছে, কারণ এই যে ভাস্কুলারিটি বেড়ে যাওয়া, ব্লাড ভেসেল বেড়ে গেছে, তো ব্লাড ভেসেল বেড়ে যাওয়ার কারণে মাসটা বেড়ে গেছে। ফলে এখানে প্রচন্ড প্রেসার দিচ্ছে। এটা যদি ওভারির সারফেস হয়, এখানে সে প্রেসার দিচ্ছে। এই যে প্রেসার দেওয়ার কারণে যে একটা এলিভেটেড অংশ, এটাকে বলা হয় স্টিগমা। এখানে প্রচুর প্রেসার পড়ছে। এর মধ্যে আমার এই ইস্ট্রোজেন অনেক বেশি হওয়ার কারণে এলএস সার্জ হয়েছে, 10 টাইমস বেশি সিক্রেশন হয়েছে। তো এই এলএস সার্জের কারণে প্রোটিওলাইটিক এনজাইমগুলো, যে থিকাল সেলগুলো প্রোটিওলাইটিক এনজাইম তৈরি করছে, এবং এটা প্রচন্ড প্রেসার দিয়ে স্টিগমা তৈরি করছে। স্টিগমা মানে একটা জায়গা যেখানে
ভ্যাসেলগুলো চাপ খেয়ে ন্যাক্রোটাইজড হয়ে গিয়ে এটা দুর্বল হয়ে গেছে। তারপর এক সময় এটা ফুটো করে এই প্রাইমারি ও সাইটটা এবং সাথে কিছু গ্রানুলোসাস সেল নিয়ে এটাকে করোনা রেডিয়েটা বলে বের হয়ে আসলো। বের হয়ে আসলে এই যে বাকি অংশটা, এটা তো বের হয়ে গেছে, বাকি অংশটা এখানে রয়ে যাবে, রয়ে গিয়ে এটা একটু সিঙ্ক করে যাবে এরকম, বাকি অংশটা এরকম সিঙ্ক করে যাবে। এই অংশটা যে রয়ে গেল, এটাতে প্রচুর পরিমাণে এই কোলেস্টেরল, ফ্যাট এগুলো জমা হওয়ার কারণে এটা হলুদ হয়ে যায়। হলুদ মানে হচ্ছে লিউটিনাইজেশন হয়ে যাওয়া। এই হরমোন লিউটিনাইজিং হরমোনের নাম এখান থেকে এসেছে। লিউটিনাইজেশন হচ্ছে মানে এটাকে হলুদ হয়ে গেল, এই জন্য এটাকে বলা হচ্ছে কর্পাস লিউটিয়াম। কর্পাস লুটিয়ামের কাজ কি? কর্পাস লুটিয়ামটা এই যে এই সেল যেগুলো রয়ে গেছে সেগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট জমেছে, কোলেস্টেরল জমেছে এবং এরা প্রোজেস্টেরন সিক্রেশন শুরু করে। প্রোজেস্টেরন এবং সামান্য পরিমাণে ইস্ট্রোজেন আগের মতো, মেইনলি প্রোজেস্টেরন সিক্রেশন শুরু করে। এটা হচ্ছে কর্পাস লুটিয়াম। যেহেতু হলুদ লিউটিনাইজেশন হয়েছে, মানে এটাতে ফ্যাট জমে এটা হলুদ হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম প্রজেস্টেরন তৈরি করে। এই প্রজেস্টেরনের প্রভাবে এই যে ইউটেরাসের যে লেয়ারগুলো আরো মোটা হবে, ইউটেরাসের লেয়ারগুলো ওয়ার্ম, মানে এখানে ভ্যাসেলগুলো টর্সাস হবে। মানে কি ভ্যাসেলগুলো টর্সাস হওয়া মানে এখানে ভাস্কুলারিটি বেড়ে যাওয়া, গ্ল্যান্ডগুলো আরো টর্সাস হবে। মানে মোট কথা এটাকে একটা ওভামকে ইমপ্লান্ট করার জন্য যে ওয়ার্ম রেড কার্পেট ওয়েলকাম জানানো হয় সেটাই এখানে হবে। তো এটা হলো প্রথম 14 দিনে ওভুলেশন হওয়ার পর্যন্ত। এই কর্পাস লুটিয়ামটা নেক্সট আরো 14 দিন কন্টিনিউয়াস প্রজেস্টেরন সিক্রেশন করতে থাকে এবং এখানে এই ইউটেরাসের যে এনভায়রনমেন্ট এটা বজায় রাখে। তারপরে নতুন যে ওভাম সেটা যখন এখানে ইমপ্লান্ট হওয়ার কিছুদিন পর থেকে এটা এইচসিজি সিক্রেশন করা শুরু করে। তখন এটা এইচসিজি তৈরি করা শুরু করে, তখন এটা আরো কিছুদিন তার কার্যক্ষমতা ধরে রাখে। যখন ইমপ্লান্টেশন হবে না, এইচসিজি সিগন্যাল আসবে না ইউটেরাস থেকে, তখন এটা ইভেনচুয়ালি কর্পাস লুটিয়ামটা আর তার প্রজেস্টেরন তৈরি করা বন্ধ করে দিবে। বন্ধ করে দিলে এটা ডাইট, এটা তখন আর এটা আরো অ্যাট্রোফিড হয়ে ছোট হয়ে যাবে এবং কোনো কাজ করতে পারবে না। তো এই প্রজেস্টেরন যখন তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে, তখন এই যে ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম সে তো আর তার প্রয়োজনীয় নিউট্রিশন পাচ্ছে না, কারণ ভ্যাসেল টর্সাস হয়েছে, বেশি নিউট্রিশন লাগছে। তখন এটার 3টা লেয়ার থাকে, বেজাল লেয়ার, স্পঞ্জি লেয়ার। এই বেজাল লেয়ারটা বাদে বাকি 2টা লেয়ার শেড আউট হয়ে মাসিকের ব্লাডের সাথে বেরিয়ে আসবে। এটা হচ্ছে মাসিকের রক্তের সাথে এটা 2টা লেয়ার বেড়ে যাবে, শুধু বেজাল লেয়ারটা এখানে অবশিষ্ট থাকবে। পরবর্তী সাইকেলের জন্য সে আবার নিজে নিজে তৈরি হতে থাকে। তো এইটা যখন তখন এটা হবে হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, আর এটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ হবে। আর যখন এটার প্রথমের 14 দিন যে প্রলিফারেটিভ ফেজ ছিল, ইস্ট্রোজেন ফেজ, তারপরে যখন প্রজেস্টেরন ফেজে ঢুকবে, প্রজেস্টেরন ফেজ 14 দিন থেকে 28 দিন পর্যন্ত প্রজেস্টেরন ফেজে থাকবে, তখন এটাকে বলা হচ্ছে সিক্রেটরি ফেজ বা প্রজেস্টেরন ফেজ। এবং যখন আর প্রজেস্টেরন তৈরি করতে পারবে না কর্পাস লুটিয়াম, তখন এটার 2টা লেয়ার শেড আউট হয়ে যাবে, তখন এটাকে বলবেন মেনস্ট্রুয়াল ফেজ। এভারেজ
মেনস্ট্রুয়াল সাইকেল 21 থেকে 35 দিন, এর কম হলেও প্যাথোলজিক্যাল, এর বেশি হলেও প্যাথোলজিক্যাল। এবং সিক্রেটরি ফেজ যেটা আছে আমরা বললাম প্রথমে, এই যে প্রলিফারেটিভ ফেজ, এই প্রলিফারেটিভ ফেজটা ভেরিয়েবল, এটা বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু এই যে 14 থেকে 28 দিনের মধ্যে যে সিক্রেটরি ফেজ, এটা নির্দিষ্ট, মানে ওভুলেশন হওয়ার 14 দিন পরেই মাসিক শুরু হবে, এটা নির্দিষ্ট, কারণ এটা কর্পাস লুটিয়াম 14 দিনই এটাকে সাপোর্ট দিবে। ধন্যবাদ।